যেটা একটু আগে হানিফুল কবির বলবার চেষ্টা করবেন। তিনি যেমন একটা আপসহীন ধারার যারা এখানে নেতৃত্ব দিয়েছেন, তিনি তার মধ্যে অন্যতম ছিলেন। পরবর্তীকালে তিনি রাজনৈতিক দল করতে গিয়ে সেখানেও মানুষের প্রতি দরদ, দেশের প্রতি তার যে কমিটমেন্ট, তিনি সেটা প্রমাণ দিয়েছেন। তো এই মানুষগুলোর আরো দীর্ঘদিন, বহু দশক বেঁচে থাকা দরকার ছিল। তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আবুল কাশেম ফজলুল হক ভাই, তিনি তো জানেন যে তার বহুমাত্রিক তিনি মানুষ। তিনি প্রগতিশীল বিপ্লবী ধারার ছাত্র আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। 60 দশকের শেষে চীন রাশিয়া যে মতবাদিক বিতর্ক, রাজনৈতিক বিতর্ক, এখানে 67-68 সাল থেকে আমাদের বিপ্লবী বামপন্থী ধারার যেসব বিতর্ক, সেই বিতর্কে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। মতাদর্শিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, এমনকি ব্যক্তিগত উদ্যোগ নেবার দিক থেকে তিনি অনেক কাগজপত্র লিখেছেন, তখন দলীয় দস্তাবেজও তিনি তৈরি করেছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যোগ দেওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই প্রকাশ্যে বা রাজনীতিকদের মতো রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমান্বয়ে কমে আসে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কেবল রাজনৈতিক সচেতন মানুষ না, তিনি রাজনীতির বলতে পারেন অনেকটা গ্রামসী অর্গানিক ইন্টেলেকচুয়াল। তিনি তো একদিকে পেশাদার ইন্টেলেকচুয়াল, আবার অর্গানিক ইন্টেলেকচুয়াল। এই যে সমন্বয়, একজন অসাধারণ বাংলা সাহিত্যের তিনি শিক্ষক হওয়ার পরেও তিনি আমাদের রাষ্ট্র, রাজনীতি, সমাজ, তার গতিমুখ নিয়ে বরাবরই তিনি চিন্তা করেছেন, গবেষণা করেছেন, কাজ করেছেন, লিখেছেন। প্রচলিত শিক্ষক তার মতন পণ্ডিত ব্যক্তি হয়তো অনেকে আছেন, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার সাথে, পরিবর্তনকামী প্রক্রিয়ার সাথে, বিপ্লবী রাজনীতির সাথে প্রচলিত ব্যবস্থাকে তিনি না করে, এটাকে নেগেট করে তিনি যে বিকল্প চিন্তা, বিকল্প ভাবনা, এই ভাবনা তিনি বলতে পারেন এখানে একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি প্রায় 100টার মতন গ্রন্থের তিনি প্রণেতা, অনেক বই তিনি সম্পাদনা করেছেন। সর্বশেষ তিনি জীবনের 84-85 বছর বয়সেও বাংলা একাডেমির সভাপতি হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জানেন। এবং ব্যক্তি জীবনে দীপনকে যেভাবে ঘাতকরা, জঙ্গিবাদী, মৌলবাদী ঘাতকরা তার একমাত্র পুত্র সন্তানকে হত্যা করার পরে পিতার যে শোক, পিতা জীবিত অবস্থায় পুত্র যখন এভাবে মারা যায়, যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা কেবলমাত্র বলতে পারবেন শোকের গভীরতা, মাত্রা এটা কি পরিমাণ। কিন্তু তিনি কিছুটা দার্শনিক নৈর্বিকতার জায়গা থেকে নিয়েছেন, কিছুটা ইম্পার্সোনাল জায়গা থেকে নিয়েছেন, নিজেকে বুকে পাথর বেঁধে তিনি শান্তভাবে নিয়েছেন। প্রথমত তিনি ধিক্কার জানিয়েছিলেন গোটা বিচার ব্যবস্থার প্রতি। এরপরে নানা জনের কথাবার্তা, আলাপ আলোচনা, তারপরে তিনি একটি মামলা টামলা থেকে তারপরে তিনি সেখানে গেছেন। তার জন্য একটা অনাস্থা তিনি জ্ঞাপন করেছিলেন প্রচলিত ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। তিনি তার পরবর্তীকালে তার ভাবনা চিন্তা বলতে পারেন যে একটা বৈপ্লবিক ধারা থেকে পর্যায়ক্রমে এটা কল্যাণকামী, মানবিক, গণতান্ত্রিক এক ধরনের সোশ্যাল ডেমোক্রেটিক ধারণায় পরবর্তীকালে তার ভাবনা চিন্তা এটা মোটামুটি এটা চায়। 28 দফা যেটা বললেন, হারুনরা যে দীর্ঘদিন যে দল করে এসছেন, সেই দল এটাকে তারা গ্রহণ করেছিলেন তাদের কর্মসূচি হিসাবে। বেলাল চৌধুরী উল্লেখ করলেন জীবনের শেষ অংশে এসে তিনি আবার নতুন একটা রাজনৈতিক ধারা, একটা দলে তিনি উদ্বোধন করতে গিয়েছিলেন। অর্থাৎ বিপ্লবীর কাছে বয়স কোনো বিষয় নেই, সময়ের ডাকটা কি, মানুষের ভাবনাটা কি, মানুষ একজন অগ্রসর মানুষের কাছে